আরও একবার ইতিহাসের সন্ধিক্ষণে জামাত জন্মের পর থেকে জামাতকে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে যেতে হয়েছে এবং জামাতের অনেক সমালোচনাও হয়েছে। আমরা যেটা দেখছি যে নতুন করে জামাত এক ধরনের অগ্নি পরীক্ষার মুখোমুখি, এবং নতুন করে বলা হলেও এটা আসলে পূর্ব নির্ধারিতই। আগামী 17-18 দিনে জামাতের ভবিষ্যৎ রাজনীতির একটা গতিপথ নির্ধারিত হয়ে যেতে পারে, এবং আশ্চর্যজনক হলেও সত্য, এটা আসলে নির্ধারিত হবে সুপ্রিম কোর্টের দুটো রায়ে। জামাতের জন্য মহা গুরুত্বপূর্ণ দুটি মামলা রায়ের জন্য অপেক্ষমান রয়েছে এখন সুপ্রিম কোর্টে। এটা অবশ্য উপমহাদেশে একেবারে নজিরবিহীন ঘটনা নয়। বিশেষ করে বাংলাদেশে আমরা যেটা দেখেছি, অতীতে অনেক রাজনৈতিক ইস্যুরই মীমাংসা হয়েছে সুপ্রিম কোর্টে। এমনকি তত্ত্বাবধায়ক সরকার মামলা, যেটা আসলে বাংলাদেশের পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে চুরমার করে দেয়, সেই মামলাটাও নিষ্পত্তি, সেই ইস্যুটারও মীমাংসা হয়েছে সুপ্রিম কোর্টে। আমরা যেটা বলছিলাম যে জামাতের জন্য মহা গুরুত্বপূর্ণ দুটি মামলা আর শুনানি শেষ হয়েছে এবং এগুলো রায়ের জন্য অপেক্ষমান রয়েছে। যেটা হচ্ছে, একটি হচ্ছে জামাতের অন্যতম সিনিয়র নেতা এটিএম আজহারুল ইসলামের মামলার রায়, যেটা আগামী 27শে মে ঘোষণা হওয়ার কথা রয়েছে। এটি মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত মামলা, এবং আমরা যেটা সবাই জানি, আওয়ামী লীগের শাসন আমলে এখানে জামাতের এবং বিএনপি নেতাদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার হয়েছে 71-এর সংগঠিত অপরাধের অভিযোগে, এবং তাদের প্রায় সবারই সর্বোচ্চ শাস্তি হয়েছে, এবং আজহারুল ইসলাম ছাড়া আসলে সবারই শাস্তি কার্যকর হয়েছে। এখন আজহারুল ইসলামের সাথে এই মামলার রায়ের সঙ্গে জামাতের অন্য নেতাদের মামলাও আসলে জড়িয়ে গেছে। এখন এটা তো সত্য যে অন্য নেতাদের এরই মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এই রায় যেদিকে যাক, তারা ওইভাবে কোনো রকম সুবিধা পাবেন না, কিন্তু তাদের বিচারটা যথাযথ আইনি প্রক্রিয়ায় হয়েছে কি না সেটা এই মামলার রায়ে বোঝা যেতে পারে। এবং আপনারা হয়তো খেয়াল করবেন যে মানবতা বিরোধী অপরাধের যে বিচার হয়েছে, এটা আসলে নানামুখী বিতর্কের জন্ম দিয়েছে, এবং আমরা যেটা জানি যে আন্তর্জাতিক যে বিভিন্ন লিগ্যাল বডি আছে, তারা কিন্তু এই বিচার প্রক্রিয়ার সমালোচনা করেছে। এখন যেটা আমরা দেখছি যে আজহারুল ইসলামের মামলা রায়ের সময়ও আজহারুল ইসলাম মামলার শুনানি যখন হয়, তখন তার আইনজীবী শিশির মনির এই প্রশ্ন উত্থাপন করেছেন যে পুরো বিচার প্রক্রিয়াটাই আসলে সঠিক ছিল না। তিনি যেটা বলেছেন যে এটা একটা সিন্ডিকেট এ ধরনের একটা মামলা করেছে এবং বিচার পরিচালনা করেছে, এবং নানা রকম ত্রুটি বিচ্যুতি, বিশেষ করে ডিউ প্রসেস অফ ল যে অনুসরণ করা হয়নি, সেটাই তিনি এই মামলাতে দেখানোর চেষ্টা করেছেন। এখন এই আর্গুমেন্ট যদি আপিল বিভাগ গ্রহণ করে, আপিল বিভাগ কী গ্রহণ করবে সেটা আমরা জানি না, এবং রায় নিয়ে আমরা কোনো মন্তব্য করব না, যেহেতু এটা বিচারাধীন। কিন্তু শিশির মনিরের এই আর্গুমেন্ট যদি আপিল বিভাগ গ্রহণ করে, তাহলে কিন্তু অন্য সব বিচারও প্রশ্নবিদ্ধ হবে, এবং এই মামলায় আসলে পুরো মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াটা আসলে যথাযথ হয়েছিল কি না সেটা নির্ধারণ হয়ে যেতে পারে। আরেকটি যেটা জামাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ মামলা, যেটার শুনানি শেষ হয়েছে এবং 1 জুন রায় হবে, সেটা হচ্ছে জামাতের নিবন্ধন সংক্রান্ত মামলা। এবং আমরা যেটা জানি যে হাইকোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতের হাইকোর্টের রায় অনুযায়ী জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল, এবং যেটা জামাত এখন পরবর্তীতে এটা আইনি লড়াইয়ের একদম শেষ পর্যায়ে এখন যেটা শুনানি শেষ হলো, এবং এই মামলাটার উপর এটা তো বোঝাই যায় জামাত আগামীতে নির্বাচনে জামাত হিসেবে অংশ নিতে পারবে কি না সেটা নির্ধারণ হবে। তো আমরা যেটা দেখছি যে জামাতের যে ভবিষ্যৎ রাজনীতির গতিপথ, হ্যাঁ, রাজনীতিতে আসলে আপনি চূড়ান্ত করে কিছু বলতে পারেন না। এসব রায় পক্ষে বিপক্ষে যেদিকে যাক, সেটাও হয়তো জামাতের জন্য আশা নিরাশা নানা রকম কিছুই তৈরি করতে পারে, কিন্তু একদম যেটা খালি চোখে দেখা যায় যে জামাতের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারিত হয়ে যেতে পারে এই দুটি মামলা রায়ে। এবং হুট করেই কিন্তু জামাত নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে, এবং আমরা যেটা দেখলাম, উপদেষ্টা মাহফুজ আলম 71-এর প্রশ্নটা আবার নতুন করে সামনে নিয়ে এসেছেন, এবং জামাতের অনেকে কেউ মনে করেন যে এটা আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হয়েছে, জামাতের উপর এক ধরনের চাপ প্রয়োগ করার জন্য। এবং আমরা এটা জানি যে বাংলাদেশে আসলে রাজনীতিতে শুধু রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করেন না, এখানে নানা রকম অ্যাক্টররা আছেন। সুতরাং তাদের ভূমিকা কী হয় সেটাও খুব খেয়াল রাখার প্রয়োজন। আরেকটা হচ্ছে গিয়ে আরেকটা যেটা বলছিলাম যে আওয়ামী লীগের নিবন্ধন যখন স্থগিত হয়ে গেল এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর যখন সাময়িক নিষেধাজ্ঞা এসে গেল, তখন আসলে রাজনীতিতে সমীকরণটা আরও জটিল হয়ে উঠেছে, এবং রাষ্ট্রের বিভিন্ন অংশ আমরা দেখছি সক্রিয় হয়ে উঠছে।
এই পরিস্থিতিতে এটা নিশ্চিত করেই বলা যায় যে ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে জামায়াত।